আমি ইচ্ছে করে করিনি আম্মু। ছাদে শাড়িটা নিয়ে আসার সময় ছাদের দরজায় পেরেকের সাথে লেগে ছিঁড়ে গেছে। আমি খেয়াল করিনি, সরি। তুই ইচ্ছে করে আমার নতুন 12,000 টাকা দামের শাড়িটা ছিঁড়ে দিলি? সামান্য ছাদ থেকে কাপড় আনতে বলছিলাম, তার মধ্যে আমার নতুন শাড়িটা ছিঁড়ে ফেললি? আর কতবার বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা না। গল্পের নায়িকা নূরজাহান তার সৎ মা তাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। ছোট ছোট কারণে কথা শুনিয়ে চলে যায়। কথাগুলো এমন ধরনের ছিল, অপ্রিয়া, অলক্ষী, এইখান থেকে চলে যেতে পারিস না? মরে যেতে পারিস না তোর মায়ের মতো? আমাদের গল্পের নায়িকা নূরজাহানকে তার সৎ মা দুই চোখে দেখতে পারে না। ঘরের সব কাজ নূর করে, তবু নূরের সৎ মা নূরকে কথা শোনাতে ছাড়ে না। মাঝে মাঝে গায়েও হাত তুলতে ছাড়ে না। নূরের তো মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে ওর নিজের মায়ের কাছে চলে যেতে, ওই দূর আকাশে। মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আম্মু, কেন? নূরের সৎ মা চলে যেতেই নূরের সৎ বোন নূরের পাশে এসে দাঁড়ায়। নূরের 4 বছরের ছোট, ওর সৎ বোন বয়স 14 আর নূরের বয়স 18। নূরের সৎ মা ওকে ভালো না বাসলেও নূরের সৎ বোন ওকে খুব বেশি ভালোবাসে। নূরের সৎ বোন ইলমা ওকে বলল, নূর আপু, কষ্ট পেও না। তুমি তো জানো আম্মু এমনই, ছোট ছোট কারণে তোমাকে কথা শোনাতে ছাড়ে না। আমি আম্মুর হয়ে সরি বলছি নূর আপু। নূর খানিকটা হাসার চেষ্টা করে বলল, এমা, তুই কেন সরি বলছিস? আমি একটুও কষ্ট পাইনি। এছাড়া এগুলো শুনতে শুনতে আমিও অভ্যস্ত হয়ে গেছি। বিশ্বাস কর ইলমা, আমি ইচ্ছে করে ছাইটা ছিঁড়ে দিইনি। এটা আমি দেখতে পাইনি কখন টান লেগে ছিঁড়ে গেছে। নূরের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইলমা নূরকে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে ছিঁড়ে দাওনি শাড়িটা। প্লিজ নূর আপু, তুমি কেঁদো না। নূর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেলল। তারপর মুচকি হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি। বলে মুচকি হাসি দিয়ে নূর চলে গেল রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাতে। নূর চায়ের পানি চুলায় দিয়ে ভাবতে লাগলো। কালকে কলেজের পড়া এখনো বাকি আছে। শিখার টাইম পাইনি। রাত্রে সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে না ঘুমিয়ে পড়া শিখতে হবে আজকে। কালকে কলেজে নাকি নতুন ইংরেজি স্যার আসবে। সে নাকি অনেক রাগী। পড়া না শিখলে নাকি অনেক পানিশমেন্ট দেয় সবাইকে। আমাকে হিয়া বলেছিল কালকের কলেজের সমস্ত পড়া কমপ্লিট করে যেতে। কিন্তু আমি তো পড়া শেখার জন্য একটু টাইমও পাচ্ছি না, বাসার কাজের জন্য। যতই কষ্ট হোক আমার পড়াশোনা আমাকে চালিয়ে যেতেই হবে। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নূর। নূর বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার। রাত্রে খাওয়া দাওয়া সেরে ধোয়া পালা করে সব কিছু গোছ কাজ করে গুছিয়ে নিজের রুমে আসলো নূর। রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে নিজে নিজে বলল, খুব কষ্ট লাগছে, কিভাবে যে পড়াগুলো শিখে শেষ করব। সারা দিন বাসার কাজ করে রাত্রে এসে আবার পড়া শিখে সকালে আবার তাড়াতাড়ি উঠে কলেজে যাওয়া, কলেজ থেকে আবার 2টা টিউশনি করতে যাওয়া, আবার কলেজ থেকে এসে বাসায় সব কাজ করা, সবকিছু মিলিয়ে আমি খুব হাঁপিয়ে যাচ্ছি। থাক, মন খারাপ করে কিছু হবে না। যাই হোক, এখন পড়াটা শিখে নেই আগে আমি। নূর পড়া শিখতে বসলো। নূর পড়া শিখতে শিখতে আপনাদেরকে নূরের জীবনের কিছু কাহিনী বলি। নূরের নিজের মায়ের নাম ছিল তাসলিমা ইয়াসমিন। নূর হওয়ার 3 বছর পর নূরের মা তাসলিমা ইয়াসমিন মারা যায়। ছোটবেলায় নূর নূরের বাবা মা মিলে একটা পিকনিকে বেড়াতে গিয়েছিল। আসার পথে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়, ওখানেই নূরের মা মারা যায়। ভাগ্যক্রমে নূর ও নূরের বাবা বেঁচে যায়। তখন থেকে ওর বাবা কেমন একটা গম্ভীর বদমেজাজি হয়ে যায়, কারণ নূরের বাবা নূরের মাকে অনেক বেশি ভালোবাসতো। হঠাৎ এমন মৃত্যু মেনে নিতে পারেনি, তাই এমন হয়ে গিয়েছিল। নূরের দাদি সায়রা বানু নূরের মা মারা যাওয়ার 2 বছর পরে জোর করে নূরের বাবাকে আরেকটা বিয়ে করায়। তখন থেকে নূরের বাবা আরো বেশি করে গম্ভীর হয়ে গেল। নূরের কথা পর্যন্ত ভুলে গিয়েছিল। নূরের খোঁজ খবর তেমন একটা নিত না। প্রথম 2 বছর নূরের সৎমা নূরকে দেখতে পারলো, তারপর থেকে আর একটুও দেখতে পারতো না। তার 2 বছর পর ইলমা হলো। তখন থেকে নূরের দুঃখের দিন শুরু হলো। এমন একটা দিন কাটেনি যে নূর নূরের সৎ মায়ের থেকে কথা শোনেনি। আর নূরের বাবা তো নূরের খবর নেওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তিনি তার নিজের মতো করে থাকে। রাত 3টে বাজে। নূর পড়া শেষ করে অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে মোবাইলে অ্যালার্মের শব্দে নূরের ঘুম ভেঙে যায়।
নূর ধরফর করে উঠে বসে। নূর নিজে নিজে বলল, মনে হচ্ছে এক্ষুনি মাত্র ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না, কিন্তু আমাকে তো উঠতেই হবে। নামাজ পড়তে হবে, নাস্তা বানিয়ে রাখতে হবে, কলেজে যেতে হবে। তাড়াতাড়ি উঠে পড় নূর, তাড়াতাড়ি উঠে পড়। নূর সমস্ত আলসেমি ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে। নাস্তা বানিয়ে রাখলো সবার জন্য। তারপরে এসে কলেজের জন্য রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। নূরকে হেঁটে হেঁটেই কলেজে যেতে হয়। তার সৎ মা তাকে একটা টাকাও দেয় না কলেজে যাওয়ার জন্য। নূর খুব কষ্ট করে পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে। কলেজ শেষে নূর যে দুটো টিউশনি করে, মূলত ওই দুটো টিউশনির টাকাও নূর নিজের পড়ালেখার খরচগুলো চালায়। নূরের কলেজ পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যায় প্রতিদিন। নূর কলেজে যাওয়ার জন্য আনমনে হাঁটছে, তখনই নূরের ফোন বেজে ওঠে। নূরের বান্ধবী হিয়া ফোন করেছে। নূরের জীবনের সকল দুঃখ সুখের সাথী একমাত্র নূরের বান্ধবী হিয়া। নূরের জীবনের সব কাহিনী হিয়া জানে। হিয়ার পরিবার অনেক উচ্চবিত্ত, নূরের পরিবার মধ্যবিত্ত। নূর টিউশনের টাকা জমিয়ে অনেক কষ্ট করে একটু স্মার্টফোন কিনেছে, অল্প দামি। ওইটাতে শুধু হিয়ার সাথেই কথা বলে। নূর ফোন রিসিভ করে বলল, হ্যালো হিয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর, কোথায় তুই? আমি তো কলেজে আসছি, 10 মিনিট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের নতুন স্যার চলে আসবে। এই তো চলে আসছি, আর 10 মিনিট লাগবে। আর 10 মিনিট লাগবে মানে? 5 মিনিটের মধ্যে আমাদের নতুন স্যার ক্লাসে ঢুকবে। নূর, আমি তোকে বারবার করে কালকে বলেছিলাম না, আমাদের নতুন স্যার খুবই রাগী। আর আমার তো ভয়ে এখনই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি কলেজে দেরি করে আসা একদম পছন্দ করে না। আমি বুঝতে পারছি না তোর কেন দেরি হচ্ছে। তোর ওই সৎ মা না? দাঁড়াও, মহিলারে যদি আমি একবার পাইতাম না, চুল টুল সব ছিঁড়ে দিতাম। ডাইনি মহিলা একটা। রাগে দাঁত কটমট করে বলল হিয়া। নূর না চাইতেও হেসে দিল হিয়ার কথা শুনে। নূর একমাত্র হিয়ার সাথে মন খুলে হাসতে পারে, কথা বলতে পারে। হিয়া সব সময় নূরকে হাসানোর চেষ্টা করে। নূর হাসতে হাসতে বলল হিয়াকে, না, থুইও না, পারিস বটে হিয়া। আমি আসছি, আর 5 মিনিট লাগবে, বেশি না। ফোন রাখ এখন। নূর তাড়াহুড়ো করে কলেজে ঢুকতে গিয়ে কারো একটা সাথে ধাক্কা খেলো। নূর ব্যথা তোর কণ্ঠে আহ বলে চিল্লিয়ে উঠল। নূর রাগী কণ্ঠে ব্যক্তিটিকে না দেখে বলে উঠল, চোখে দেখতে পান না নাকি? চোখের মাথা খেয়েছেন? চোখ হাতে করে নিয়ে ঘুরে বেড়ান নাকি? কথাগুলো বলে নূর সামনে তাকালো। দেখতে পেল সুদর্শন একটা যুবক। ফর্সা, গায়ের রং ধরতে গেলে বিদেশি বলা যায়, কিন্তু বাংলাদেশি চেহারা। চুলগুলো মৃদু বাতাসে উড়ছে, গালে খোঁচা খোঁচা চাপা দাড়ি, নেভি ব্লু রঙের শার্ট, জিন্স, হাতে কালো বেল্টের ঘড়ি। খুবই সুন্দর লাগছে যুবকটিকে। নূরের কথাগুলো শুনে যুবকটি রাগী কণ্ঠে বলে উঠল, চোখের মাথা খেয়েছি মানে? আমি না হয় চোখটা হাতে নিয়ে ঘুরে বেড়াই, আপনি কি চোখ আকাশে নিয়ে ঘুরে বেড়ান? এইটা একটা মিস্টেক ছিল, জাস্ট মিস্টেক। এই যে মিস্টার, আমি চোখ আকাশে নিয়ে ঘুরে বেড়াই না, আমি ঠিকই দেখি। আপনি চোখ আকাশে নিয়ে ঘুরে বেড়ান। আর মিস্টেক ছিল মানে? এমন মিস্টেক কিভাবে হয়? ফুরুকুচকে প্রশ্ন করল নূর। এবার মাহিরের মেজাজ খুব গরম হচ্ছে। নিজেকে কন্ট্রোল করে শান্ত মেজাজে বলল মাহির, আচ্ছা মানলাম আমার দোষ ছিল, কিন্তু এভাবে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কে আসছিল শুনি? নূর আনমনে উত্তর দিল, কে আবার? আমি আসছিলাম। তাহলে দোষটা কার ছিল, আমার নাকি আপনার? আমার ছিল। তাহলে সরি কে বলবে, আমি নাকি আপনি? নূর ভাবলেসহীনভাবে বলল, আমি বলবো। মাহির একটা মুচকি হাসি দিল নূরের কথা শুনে। নূর নিজের উত্তরে নিজে ভ্যাবাচাকা খেয়ে যায়। নূর মনে মনে ভাবল, এই রে, আমি তো নিজের জালে নিজেই ফেসে গেছি। নূরের ভাবনার মাঝে মাহির নূরের চোখের সামনে হাত নাড়ায়। নূরের চোখের সামনে হাত নাড়াতে নূরের হুঁশ ফিরে আসলো। নূর আমতা আমতা করে বলে উঠল, আই এম সরি। নূর এদিক সেদিক কোনো দিক না তাকিয়ে সরি বলে দৌড়ে পালায়। নূরের এমন কাণ্ড দেখে মাহিরের চোখে মুখে মুচকি হাসি ফুটে ওঠে। মাহি নিজে অবাক হয়ে গেল। যে মাহির খানের চোখে মুখে সবসময় রাগ থাকে, তার মুখে এমন হাসির ঝিলিক। মাহির নিজে নিজে বলল, মেয়েটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এই মেয়ে মাহির খানের মুখে হাসি ফুটিয়ে গেল, মেয়েটাকে ভালো করে খেয়ালই করলাম না। মাহির চোখ বন্ধ রেখে কিছুক্ষণ নূরের চেহারাটা মনে করতে লাগলো।
নূরের হরিণী চোখ টানা টানা, চোখের পাপড়িগুলো ঘন কালো, গোলাপি ঠোঁটজোড়া, ফর্সা গায়ের রং, চেহারায় অনেক মায়া ছিল। মাহির চোখ খুলে ফেলল। চোখ খুলে মাহিরের মুখ থেকে বেরিয়ে আসলো, নূর, মেয়েটার চেহারা পুরাই নূরের মতো। আচ্ছা, মেয়েটার নাম কি? নূর পাখি? মাহিরের মুখ থেকে নূর পাখির শব্দটা বেরিয়ে আসলো। মাহির নিজের ভাবনায় নিজেই অবাক হলো। আর কিছু ভাবতে না পেরে কলেজে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। মাহির সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে ঢুকলো। ঢুকেই সবার প্রথমে 3 নম্বর বেঞ্চে বসে থাকা নূরের ওপর চোখ গেল। সবাই নতুন স্যার ক্লাসে ঢুকতেই নতুন স্যারের দিকে হা করে তাকিয়ে আছে। সবাই ভাবছে এত সুন্দর স্মার্ট স্যার। সবাই মাহিরের উপর ক্রাশ খেয়ে যায়। আর মাহিরের চোখ নূরের উপর আটকে আছে। মাহির মনে মনে ভাবলো, যে মাহির খান কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই, সেই মাহির খান একটা মেয়ের দিকে এভাবে হ্যাংলার মতো তাকিয়ে আছে। কি আছে এমন ওর মাঝে? নূর নতুন স্যার এসেছে। সবার কণ্ঠ শুনে সামনে তাকাতে চমকে ওঠে। নূর মনে মনে ভাবলো, একটু আগে তো আমি ওনার সাথেই ধাক্কা খেয়েছিলাম, উনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? পানিশমেন্ট দিবে নাকি আবার? নূরের ভাবনার মাঝে মাহির সবাইকে বসতে বলল। সবাই সিটে বসে গেছে। নূর খেয়াল করেনি নূর দাঁড়িয়ে আছে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির নূরের উদ্দেশ্যে বলল, এই যে মিস, তোমার নাম কি? মাহিরের কথায় নূরের ধ্যান ভাঙল। নূর মাহিরের চোখে চোখ রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার নাম নূরজাহান। নূরজাহান নামটা শুনে মাহিরের মাঝে অদ্ভুত এক অনুভূতি হলো। মাহির মনে মনে উচ্চারণ করল। নূরজাহান নূর পাখি? নিজের ভাবনায় নিজেই অবাক হলো মাহির। ও কি ভাবছে এইসব? নিজের ভাবনা বাদ দিয়ে মাহির নূরের উদ্দেশ্যে বলে উঠল, তো মিস নূরজাহান, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, সিট ডাউন। নূর সিটে বসে পড়ে। নূর বসতেই মাহির সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে উঠল, 3 মাসের জন্যে আমি তোমাদের নতুন স্যার। আমার নাম মাহির খান। তোমাদের মাহফুজ ইংরেজি স্যার, মানে আমার বাবা। আমাদের ফ্যামিলি বিজনেসের কিছু কাজের জন্যে বাইরে লন্ডনে গেছে। 3 মাস পর চলে আসবে। এই 3টা মাস তোমাদের ক্লাস আমি নিব। ইজ দ্যাট ক্লিয়ার? এনিওয়ে, আমি কিন্তু এক কথা 2বার বলা পছন্দ করি না। প্রথমে বলে রাখলাম সবাইকে, আমার পড়া সবসময় ক্লিয়ার করে শিখে আসতে হবে। আমি কিন্তু পড়ায় ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। আগেই ক্লিয়ার করে রাখলাম। এখন সবার সাথে আমি পরিচিত হব। আজকে প্রথম দিন, তাই তেমন কিছু পড়াবো না। সবার সাথে পরিচিত হব। সবাই নাম বলো, একজন একজন করে। মাহিরের কথায় সবাই বুঝে গেল মাহির অনেক রাগী। হিয়া নূরের কানে কানে ফিস ফিস করে বলল, এই নূর, এইটা তো আমাদের ইংলিশ স্যারের ছেলে। আমি তো জানতাম না। দেখে তো মনে হচ্ছে খুবই রাগী। রাগী হলে কি হবে, দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। নূর হিয়ার কানে ফিস ফিসিয়ে বলে উঠল, ছি, লজ্জা লাগে না তোর স্যারের উপর ক্রাশ খাস? আমার তো খুব ভয় লাগছে। কিসের লজ্জা? সামনে ফাটা ছেঁড়া জামা পরা মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখ কেমনে মাহির স্যারের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আছে। মুখে এক বস্তা আটা মেখে আসছে। পারলে যেন এক্ষুনি স্যারের গায়ের উপর উঠে পড়ে, এমন একটা অবস্থা। নূর তাকিয়ে দেখলো সত্যিই সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে। সবাই একে একে মাহিরকে নাম বলা শুরু করলো। সেকেন্ড বেঞ্চে বসা একটা মেয়ে ঢং করে বলল, হ্যালো স্যার, মাই নেম ইজ রিয়া। স্যার, আপনি না খুব হ্যান্ডসাম অ্যান্ড হট। সবাই রিয়ার কথা শুনে মুখ চেপে হাসতে লাগলো। তা দেখে মাহির রিয়াকে রেগে বলে উঠল, জাস্ট শ্যাট আপ। আমি নাম বলতে বলেছি, আমি কেমন তার বর্ণনা দিতে বলিনি। স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় তার মিনিমাম কমন সেন্স নেই তোমার? মাহিরের রাগী কণ্ঠ শুনে রিয়া ভয়ে চুপসে গেল। এতক্ষণ যারা মাহিরের দিকে তাকিয়েছিল তারাও খানিকটা ভয় পেয়ে গেল। মাহির রিয়াকে বলল, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। সিট ডাউন। শান্ত মেজাজে বলল মাহির। রিয়া বসে গেল সিটে। মাহির সবার সাথে পরিচিত হলো। কলেজের টিফিন ব্রেকে ক্যান্টিনে বসে আছে নূর হিয়ার পাশে। হঠাৎ নূরের চোখ ক্যান্টিনের ভেতর থেকে বাইরে পড়লো। দেখতে পেল মাহির ক্যান্টিনের দিকে এগিয়ে আসছে। নূর ভেতরে ভেতরে ভয় পেল। নূর মনে মনে বলল, উনি এদিকে আসছে কেন? নূর হিয়াকে সামনে তাকাতে বলল।
হিয়া দেখলো মাহির ওদের দিকে এগিয়ে আসছে। হিয়া নূরের কানে কানে বলল, মাহির স্যার আমাদের দিকে এগিয়ে আসছে কেন? আমরা কি কিছু করেছি? তুই কিছু না করলেও আমি করছি। আমার ভয় করছে, আমার ভয় লাগছে। তুই আবার কি করছস? নূর আসার সময় ঘটে যাওয়া ঘটনা হিয়াকে বলল। হিয়া অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে রইল। ততক্ষণে মাহির ওদের সামনে এসে দাঁড়ালো। মাহিরকে ওদের সামনে এসে দুইজনে ঘাবড়ে গেল। দুইজনে বসা থেকে উঠে দাঁড়ালো। হিয়া আসার চেষ্টা করে মাহিরকে বলল, মাহির স্যার, আপনি হ্যাঁ আমি। কিছু বলবেন স্যার? তোমাকে বলবো না, তবে তোমার বান্ধবীকে বলবো। কি বলেন স্যার? মাহির বলল। সেটা না হয় তোমার বান্ধবীকে বলি, কেমন? হিয়া আসার চেষ্টা করে বলল। আচ্ছা হিয়া মনে মনে বলল। নূর, তুই তো আজ গেলি, যে রাগী স্যার। হিয়ার ভাবনার মাঝেই মাহির নূরকে বলে উঠল। মিস নূরজাহান। মাহির মুখে মিস নূরজাহান নামটা শুনে নূরের মাঝে শীতল হাওয়া বয়ে গেল। নূর মাথা নিচু করে অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। জি জি স্যার, বলুন। আমার দিকে তাকাও। নূর আস্তে আস্তে মাহিরের দিকে তাকালো। মাহির নূরের চোখে চোখ রাখলো। মাহির যেন নূরের চোখের মায়ায় ডুবে গেল। মাহির আনমনে ভাবলো, কারো চোখে বুঝি এত মায়া থাকতে পারে? আমি তো ওই চোখের মায়ায় ডুবে গেলাম। এই কী সব ভাবছি আমি এইসব? মাহির খান কখনো কারো মায়া পড়তে পারে না। মাহির নিজের ভাবনায় নিজেই হতভম্ব হয়ে যাচ্ছে বারবার। ও কি করছে, কি ভাবছে, কি করতে এসেছে, ও সবই ভুলে গেছে। মাহির বেশিক্ষণ নূরের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলো না। নূরের চোখ থেকে চোখ সরিয়ে একটা বড় শ্বাস নিয়ে নূরকে বলে উঠল। নূরজাহান, ক্লাস ছুটি শেষে তুমি আমার সাথে আমার ক্লাসরুমে দেখা করবে। নূর একটা বড় সড়ো ঢোক গেলে। নূর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কেন স্যার? কারণটা না হয় তখনই বলবো, তবে তুমি হয়তো কারণটা খানিকটা জানো। বলি মাহির হন হন করে ধপ ধপ পা ফেলে হেঁটে চলে গেল। এদিকে ভয়ে হিয়া নূর দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। নূর হিয়াকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। কি করব আমি এখন হিয়া? আমি যদি আগে জানতাম উনি আমাদের নতুন স্যার, তাহলে তো আর এইভাবে ঝগড়া করতাম না। নিজের দোষে নিজেকে এখন শাস্তি পেতে হবে। কে বাঁচাবে আমার বান্ধবীটাকে এখন ওই রাগী স্যারের হাত থেকে? নূর, তুই তো গেলি। হিয়া, আমি তো বুঝতে পারলাম না, তুই আমার ভয় দূর করছিস নাকি আমার ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছিস? নূরের কথায় হিয়া জোরে জোরে হেসে দিল। আস্তে আস্তে হিয়া নূরকে বলে উঠল। জানি না আমার এত কেন হাসি পাচ্ছে, তবে আমার তোর আর মাহি স্যারের কাহিনীটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। সিরিয়াস মোমেন্টে এভাবে হাসা হিয়ার একমাত্র কাজ। রগি চোখে হিয়ার দিকে তাকালো। তা দেখে হিয়া আরো জোরে জোরে হাসতে লাগলো। নূর খানিকটা বিরক্ত হলো। বিরক্তি মাখা কণ্ঠে হিয়াকে বলে উঠল। আমি মরছি আমার জ্বালায়, আর তুই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিস। যে এর আগে স্যার আল্লাহ জানে কি পানিশমেন্ট দেয় আমাকে। হিয়া অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে থামিয়ে নূরের উদ্দেশ্যে বলে উঠল। ভয় পাইস না নূর, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মাহির স্যার রাগী হলে কি হবে, ওনাকে আমার অনেক ভালো মনে হচ্ছে। তোকে কঠিন কোনো পানিশমেন্ট দিবে না মনে হলো। এখন চল ক্লাসে যাই, যা হবে পরে দেখা যাবে। দুইজন মিলে চলে গেল ক্লাসে। আর এদিকে মাহির নিজের অফিস রুমে চেয়ারে বসে হেলান দিয়ে চোখ বন্ধ রাখলো। চোখ বন্ধ করতেই মাহিরের চোখে নূরের ভয়ার্ত মুখশ্রী। কে পাগল বানিয়ে দিচ্ছে। না না না, মাহির খান এইভাবে পাগল হতে পারে না। নূর জাস্ট আমার স্টুডেন্ট। ইজ দ্যাট ফাইনাল? মাহির নিজের মনকে এইটা সেইটা বলে বুঝ দিল। সব ক্লাস শেষে হিয়া নূর দুজনেরই কলেজ মাঠে এসে দাঁড়ালো। হিয়া নূরকে বলল। আই নূর, কলেজ ছুটি হওয়ার পর মাহির স্যার তোকে দেখা করতে বলেছিল, যাবি না? নূর বলল। ভয় লাগছে। ভীতু একটা। আচ্ছা নূর, তুই এত ভীতু কেন? মাহির স্যার তো অন্য কোনো কারণেও ডাকতে পারে, তাই না? হুম। চল এবার। হিয়া নূর দুজনেই মাহিরের অফিস রুমের দিকে এগিয়ে আসলো। হিয়া বাইরে দাঁড়িয়ে রইল। নূর ভয়ে ভয়ে মাহিরের অফিসে প্রবেশ করলো। দেখতে পেল মাহির চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নূর ভয়ে ভয়ে বলল। মে আই কাম ইন স্যার? মাহির কারো মিষ্টি কণ্ঠ শুনে
চোখ মেলে তাকালো। সামনে তাকাতেই মাহিরের হার্টবিট মিস হয়ে গেল। নূরের ভয় মাখা মুখে এই যেন এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। মাহিরের ভাবনার মাঝেই নূর আবারও বলে উঠল। মাহির স্যার আসবো? প্রশ্নবোধক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে রইল নূর। নূরের মুখে নিজের নাম শুনে একদমকা শীতল হাওয়া বয়ে গেল মাহিরের মাঝে। মাহির নিজেকে ঠিক করে সোজা হয়ে বসে নূরের উদ্দেশ্যে বলল, কাম ইন, আসো। নূরের ধীরে ধীরে মাহিরের দিকে এগিয়ে এসে মাহিরের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির ভ্রু কুঁচকে বলল, নূরজাহান, একটা কথা বলো তো। নূর মাথা নিচু অবস্থায় বলে উঠল, জি স্যার, কি বলবো? নূরজাহান, আমাকে দেখে কি রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয়? মাহিরের প্রশ্ন শুনে নূর চমকে উঠে মাহিরের দিকে তাকালো। তাকাতেই মাহিরের চোখে চোখ পড়ল। নূরের মুখ থেকে বেরিয়ে আসলো, হ্যাঁ? না হ্যাঁ, আমাকে কি টাইগার মনে হয়? না তো, আপনি তো মানুষ স্যার। নূরের কথায় মাহিরের খুব হাসি পাচ্ছে। নিজেকে হাসি দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে নূরকে বলল, তোমার আমাকে মানুষ মনে হয় তাহলে? আমি তো ভাবলাম আমি বাঘ বা ভাল্লুক কিছু একটা। কেন স্যার? কারণ তুমি যেভাবে মাথা নিচু করে রেখেছো ভয়ে, তাই বললাম। মাহিরের কথায় নূর লজ্জা পেল। মাহিরের চোখ থেকে চোখ সরিয়ে ফেলল। মাহির মনে মনে হাসলো। নূর মাহিরকে বলল, স্যার, আমাকে কেন ডেকেছেন? মাহির এবার বলে উঠল। বসো বলছি। নূর বসতেই মাহির বলে উঠল, তুমি যে ম্যাথ আর ইংরেজি গ্রামারগুলো বুঝতে না, ওইগুলো কলেজ শেষে মাহফুজ স্যারের কাছে শিখতে? আই মিন আমার আব্বুর কাছে। জি স্যার। আমার আব্বু বলেছে যে 3 মাস আব্বু থাকবে না। ওই ওই 3 মাস তুমি যে পড়াগুলো বুঝবে না, ওই পড়াগুলো আমাকে বুঝিয়ে দিতে। ওই জন্য তোমাকে ডাকলাম। যে পড়াগুলো বুঝবে না আমার কাছে আসবে, তোমার মাহফুজ স্যারের হয়ে আমি বুঝিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, তুমি আসতে পারো। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূর মুচকি এসে উঠে দাঁড়ালো। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির বলল, কিছু বলবে নূর? না, আসলে তখনের জন্য সরি স্যার। মাহির ভুরু কুচকে বলল, কখনের জন্য? সকালে আসার সময় না দেখে আপনাকে দোষ দেওয়ার জন্য। নূরের কথায় মাহির মুচকি হাসলো। মাহিরের মুখে মুচকি হাসি দেখে নূর হা হা করে মাহিরের দিকে, ওই হাসির দিকে অপলক তাকিয়ে রইল। নূর মনে মনে ভাবলো, মাহির স্যারের মুচকি হাসিটা অনেক সুন্দর। এই যা, আমি আবার কখন থেকে হিয়ার মতন চিন্তা ভাবনা করতে লাগলাম। নূর, ইটস নট ফেয়ার। নূরের ভাবনার মাঝে মাহির বলে উঠল, ইটস ওকে, এমন ভুল সবার হতে পারে, সাধারণ ব্যাপার। নূর মুচকি হাসি দিল। নূর মুচকি হাসি দিতেই নূরের গালে টোল পড়ল। ওই টোল পড়া হাসিতেই মাহির আটকে রইল। মাহির চোখের পলক পড়ছে না। নূর স্যার আসি বলে চলে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। মাহির নূরের যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির নিজে নিজে বলল, নূর পাখি, আমাকে পাগল করে দিবে তুমি, জাস্ট পাগল। এইদিকে নূর দুটো টিউশনি করে বাসায় যেতে যেতে দুপুর 2টো বেজে গেল। বাসায় ঢুকতেই ওর ছোট মায়ের মুখোমুখি পড়ল। নূরের সৎ মা, ছোট মা ওকে দেখে রাগী কণ্ঠে বলে উঠল। মহারানীর এতক্ষণে আসার সময় হলো। নূর মাথা নিচু করে রাখলো ছোট মায়ের কথা শুনে। ওর ছোট মা ওকে আবারও রাগী কণ্ঠে বলে উঠল। মহারানী দাঁড়িয়ে না থেকে দুপুরে খাওয়া দাওয়ার ধোয়া পাল্লাগুলো শেষ করে ফেলো। বলি হন হন করে হেঁটে চলে গেল নূরের ছোট মা। নূর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গেল। গোসল করে ধোয়া পালাগুলো করে নিজে খেতে বসলো। খাওয়া দাওয়া নাকি মাহির খানের সাথে? কেন নয়, অবশ্যই একটা চ্যালেঞ্জ হওয়া দরকার। মাহির খান তো কোনো চ্যালেঞ্জ হারে না কখনো। এবার দেখি মাহির খান জেতে নাকি হারে। এই চ্যালেঞ্জে আমি জিতলে কি? কামন মাহির, একটা স্টুডেন্টের কথা তুই কেন বারবার ভাবছিস? নিজেকে কন্ট্রোল কর। নূরের চিন্তা তোর মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে চ্যালেঞ্জ জিততে হবে। মাহির নিজে নিজে বিড়বিড় করে কথাগুলো বলল। তারপরের দিন ভার্সিটি ভরা কলেজ ক্যাম্পাসে নূর হিয়ার পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে সে ব্যক্তিটি সহ তার গায়ের ওপর পড়ল। নূর নূর চোখ খিচে বন্ধ করে আছে।
নূর ব্যক্তিটির গায়ে পড়া অবস্থায় নিজে নিজে চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে বলল, হিয়ার বাচ্চা, তোর জন্য আমার কোমরটা বোধ হয় আর আস্ত রইল না আজকে। কিন্তু আমি পড়লাম তো কোথায় পড়লাম? কোনো ব্যথা হচ্ছে না কেন? নূর ধীরে ধীরে চোখ খুলতেই চমকে উঠল। 480 ভোল্টের একটা ঝটকা খেলো। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। মাহির স্যার, আপনি? মাহির এক পলক দৃষ্টিতে নূরের দিকেই তাকিয়ে আছে। নূরের ভয় মিশ্রিত চেহারা, কাঁপা কাঁপা কণ্ঠ, মাহির এক অন্য জগতেই চলে গেল। নূর তাড়াহুড়ো করে মাহিরের ওপর থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। নূর দাঁড়ানোতে মাহিরের হুঁশ ফিরল। মাহির উঠে দাঁড়ালো। মাহির রেগে গেল অনেক। রেগে নূরের উদ্দেশ্যে বলে উঠল, নূরজাহান, কি হচ্ছেটা কি এসব? কলেজ ক্যাম্পাসে এভাবে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছ তো দৌড়াচ্ছ, এসে আমার গায়ের উপরেই পড়তে হলো। কালকেও আমার সাথে ধাক্কা খেলে, আজকেও ধাক্কা খেলে। তোমার কি ধাক্কা খাওয়ার রোগ আছে নাকি? মাহিরের ধমক শুনে নূর মাথা নিচু করে রাখলো ভয়। নূরের হাত পা কাঁপছে। নূর পড়ে যাওয়াতে মাহিরের ওপর হিয়া দৌড়ানি থামিয়ে দিয়ে হিয়াও দাঁড়িয়ে পড়লো। ভয়ে গুটি সুটি হয়ে ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রইল হিয়া। নূরকে চুপ করে থাকতে দেখে মাহির আবারও রেগে বলে উঠল, নূরজাহান, জি স্যার। কিছু কি বলছি আমি তোমাকে? হ্যাঁ স্যার, বলেন, আমি শুনছি তো। এখানে কি আমি লেকচার দিচ্ছি যে আমি বলছি তুমি শুনছো? না মানে স্যার, আসলে না মানে স্যার, আসলে আমি শুনতে চাচ্ছি না। এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? নূর এবার মাহিরের ধমকে কেঁদে ফেলল। নূরকে এভাবে কাঁদতে দেখে মাহির থতমত খেয়ে গেল। মাহির নূরকে বলে উঠল, এই নূরজাহান, তুমি এভাবে কান্না করছো কেন? আমি কি কান্না করার মতো কিছু বলেছি? কিছু বলেননি স্যার, কিন্তু ধমক দিয়েছেন। ধমক দেওয়ার মতো কাজ করলে ধমক দিব না? দেখে শুনে কেউ ধাক্কা খায় স্যার? আপনি বলুন, আপনি এভাবে ধমক দিবেন আমাকে? নূর কান্নারত অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আসলে স্যার, আমার পার্সোনাল ডায়েরি হিয়া আমার কাছ থেকে নিয়ে দৌড় দিয়েছিল পড়ার জন্য। ওই ডায়েরিটা নেওয়ার জন্য ওর পেছনে এইভাবে দৌড়াচ্ছিলাম, তাই তো আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমার কোনো দোষ নেই স্যার, সব দোষ হিয়ার। ও আমার ডায়েরিটা নিয়েছে বলে আমি ওর পিছে এইভাবে দৌড়াচ্ছিলাম। আমি নির্দোষ স্যার। একদমই নূর কথাগুলো বলেন নিঃশ্বাস নিল। মাহির এতক্ষণ নূরের ভয় মিশ্রিত চেহারা দেখছিল। মাহিরের খুব হাসি পাচ্ছে মনে মনে নূরের এমন ভয় দেখে। মাহির এবার হিয়ার দিকে তাকালো। মাহির তাকানো দেখে হিয়া ভয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, আমি তো শুধু একটু মজা নিচ্ছিলাম নূরের সাথে। এই নিন স্যার ডায়েরি। হিয়া মাহিরের হাতে দিয়েই দৌড়ে পালালো সেখান থেকে। নূর হিয়ার চলে যাওয়া দেখে নূর মনে মনে বলল, আমাকে বাঘের আস্থানায় রেখে চলে গেলি হিয়া তুই? নূরের ভাবনার মাঝে মাহির নূরের উদ্দেশ্যে বলে উঠল, বলো, এবার তোমাকে কি শাস্তি দেওয়া যায়? শাস্তি? স্যার, শাস্তি কেন? শাস্তি একবার না, দুইবার। তুমি মাহির খানের সাথে ধাক্কা খেয়েছো। ওইবার তো শুধু ধাক্কা খেয়েছিলে, এবার তো ডাইরেক্ট নিচে ফেলে দিয়েছো। পরের বার কি হবে আল্লাহ ভালো জানে। তোমাকে তো শাস্তি পেতেই হবে। কি শাস্তি স্যার? কলেজ ছুটি শেষে আমার অফিস রুমে এসে দেখা করবে, ভেবে বলবো কি শাস্তি। আর হ্যাঁ, না আসলে কিন্তু শাস্তি ডাবল হবে, মাইন্ড ইট। এই বলে মাহির চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে নূর বলে উঠল, স্যার, আমার ডায়েরিটা? ডায়েরিটা 2 দিন পর পাবে, এটাও একটা শাস্তি ধরে নাও। একটা ভুলের কয়টা শাস্তি! উফ, মাহফুজ স্যার অনেক ভালো ছিল, কিন্তু ওনার বিদেশি ছেলে এমন কেন? এত রাগী কেন বজ্জাত স্যার? জন্মের সময় বোধহয় মধুর পরিবর্তে লাল মরিচ খেয়েছিল, যার ফলে ঝালে লাল হয়ে গেছে। উফ, আমার ডায়েরিটা 2 দিন পরে দিবে, সব হিয়ার জন্য হয়েছে। এই বলে মাহির মুচকি হেসে চলে গেল। আর নূর মাহিরের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে উঠল। বিরক্তি নিয়ে নূর নিজে নিজে কথা বলতে বলতে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। হিয়াকে একবার হাতের কাছে পায়, আমি এই বলতে বলতে নূর ক্লাসরুমে চলে আসলো। অন্যদিকে মাহির নিজ অফিস রুমে বসে নিজ মনে হাসছে। হাসির কারণ তার অজানা। তখনই মাহিরের অফিস রুমে তার 2 বন্ধু আহান আর ইমরান প্রবেশ করলো। মাহির নিজ মনে হাসতে দেখে আহান বলে উঠল, রাগী ইংলিশ স্যার দেখি হাসতেও জানে। নিজে নিজে হাসার কারণটা জানতে পারি কি মাহির খান? মাহির ওদের দেখে বলে উঠল। আরে আহান, ইমরান, তোরা কখন আসলি? আগে বললি না তো কলেজে আসবি। ইমরান একটা হাসি দিয়ে বলে উঠল, আগে বললে কি জানতে পারতাম তুই অফিস রুমে বসে একা একা হাসিস। এবার বল কেন হাসছিলি? তেমন কিছু না।
তেমন কিছু না। তার মানে কিছু তো একটা ব্যাপার আছে মামা। কি ব্যাপার? কুসকুস ফিলিং। তোরা এত ড্রামা কিভাবে করতে পারিস? আমি তো সেটাই ভেবে পাই না। আরে দোস্ত বল না কি হয়েছে তোর, তুই এভাবে হাসছিস কেন? মাহির এবার বিরক্ত হয়ে বলল, তেমন কোনো ব্যাপার না, কলেজে একটা মেয়ের সাথে দুইবার ধাক্কা খেয়েছি। কালকে শুধু ধাক্কা খেয়েছিলাম, আজকে ডিরেক্ট দুজনে পড়ে গেলাম মাটিতে। তাকে কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। ইমরান আহান দুজনই হতভম্ব হয়ে গেল। দুজনেই একে অপরের দিকে তাকাচ্ছে। তারপর দুজনে একসাথে বলে উঠল, হোয়াট? মাহির খান ধাক্কা খেয়েছে, তাও আবার একটা মেয়ের সাথে? বিশ্বাসযোগ্য? তাও কিনা একটা মেয়ের সাথে তুই দুইবার? সেই মহিয়সী নারীটি কে মাহির? তার নাম কি? মেয়েটার নাম নূরজাহান। ইমরান বলে উঠল। প্রথমবারে ধাক্কা, দ্বিতীয়বারে মাটিতে পড়ে গেল, তৃতীয়বারে তো ডাইরেক্ট তুম পাস আয়ে ইউ মুস্কুরাए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या करूँ हाय कुछ कुछ होता है। মাহির, তোর মনেও তৃতীয়বারে কুচকুচ ফিলিং হবে। মায়ের ছাত্র তখন পাত্রী না হয়ে যায়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। মাহির রাগী চোখে ইমরানের দিকে তাকিয়ে রইল। তা দেখে আহান বলে উঠল, রেগে যাচ্ছিস কেন দোস্ত? রাগার মতো কথা বলে রাখবো না তো। কতবার বলবো আমি এমন ড্রামা পছন্দ করি না। আচ্ছা বাবা, আর কিচ্ছু বলবো না, আমরা শুধু একটু নূরজাহানকে দেখতে চাই। নূরকে দেখে তোরা কি করবি? হবু ভাবি কেমন দেখতাম আর কি। গরম করে তাকাতেই ইমরান বলে উঠল, না মানে আমার বন্ধুর সাথে ধাক্কা খেয়েছে, কত বড় দুঃসাহস, তাই একটু দেখতাম আর কি। হাজার চেষ্টা করে বলল ইমরান। মাহির আর কিছু বলল না ওদের। ও জানে ওদের কিছু বলে লাভ নাই, ওরা এমনই। তাই মাহির কথা না বাড়িয়ে ওদেরকে নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা দিল। ও জানে নূর এবং এই সময় ক্যান্টিনে থাকে। মাহির, ইমরান, আহান তিনজনই ক্যান্টিনে এসে পৌঁছলো। হিয়া চিপস খাচ্ছে আর নূর পাশে বসে বিরক্তি ভরা দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ হিয়া চিপস খাওয়া থামিয়ে দিল। তা দেখে নূর বলল, কি হলো? খাওয়া থামিয়ে দিলি কেন? ভূত দেখলি নাকি? যেমন তেমন ভূত না, রাগী মেজাজি ভূত। মাথার তার ছিঁড়ে গেছে নাকি তোর? আমার মাথার তার ছিঁড়ে নাই, একটু পর তোর মাথার তার ছিঁড়ে যাবে। সামনে তাকিয়ে দেখ কে আসছে। কে আবার? নূর এই বলে সামনে তাকাতেই মাহিরকে আসতে দেখে আর পাশে দুটো ছেলেকে দেখে চমকে ওঠে। নূর মনে মনে বলল, এই ঝাল কাঁচামরিচ আমার এখানে কি করতে আসছে? নূর এই বলে টেবিলে রাখা বইটা মুখের এক পাশে দিয়ে রাখলো, যেন মাহির ওকে দেখতে না পায়। তারপর হিয়ার কানে ফিসফিস করে বলল, হিয়া রাগে ঝালমরিচ আসতেছে, বই দে মুখের উপর যেন দেখতে না পায়। আইনুর, রাগী ঝালমরিচের দুই পাশে দুইটা মরিচ, মরিচগুলোকে তো চিনলাম না। ওগুলোকে তুই চিনিস ওদের? হ্যাঁ চিনি তো। হিয়া অবাক হয়ে বলল, তুই কিভাবে চিনলি? আর এরা কে? মিষ্টি মরিচ দুইটা কে? আমার আগের জন্মের শ্বশুর গোষ্ঠী ছিল। তুই যেহেতু চিনিস না, আমি কিভাবে চিনবো এদেরকে? আমাকে জিজ্ঞেস করস কেন? বিরক্তি নিয়ে কথাগুলো বলল নূর। হিয়া বেখুব হয়ে গেল নূরের কথায়, আর কিচ্ছু বলল না হিয়া। তারপরে নিজেও টেবিল থেকে একটা বই নিয়ে নিজের মুখের সামনে ধরে রাখলো। মাহির এবং তার বন্ধুরা এসে নূরদের পাশের টেবিলে বসলো। মাহির খাবার অর্ডার দিয়ে নিজে নিজে ফোন স্ক্রল করতে লাগলো। এমন একটা ভাব নিয়ে বসে আছে মাহির যেন এখানে ও ছাড়া আর কেউ নেই। মাহির ইমরান এবং আহানকে মেসেজ দিল। আমাদের পাশের টেবিলে আকাশি রঙের ড্রেস পরা মেয়েটা হচ্ছে নূরজাহান। নূর মনে মনে ভাবলো, আমাকে দেখে ফেলছে নাকি? স্যারের ভাবভঙ্গি কিছুই তো বুঝতে পারছি না, এখান থেকে উঠতেও পারছি না, কি একটা জ্বালা। বিরক্তি নিয়ে বলল নূর। আহান মাহিরকে SMS করলো। মাহির নূরের অবস্থা দেখে মনে মনে আসছে। মাহির মনে মনে বলল, কি ভেবেছো নূর আমি তোমাকে দেখতে পাইনি? আমার মনোযোগ ফোনের দিকে থাকলেও আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমি সবই দেখতে পাচ্ছি নূর পাখি। আমার কেন জানি তোমাকে নূর পাখি ডাকতে ইচ্ছে করে। হিয়া বিরক্ত হয়ে নূরকে বলল,
এই নূর, এভাবে আর কতক্ষণ বসে থাকবো বইমুখের উপর দিয়ে? আমার এবার বিরক্ত লাগছে। যতক্ষণ না মাহির স্যার এখান থেকে যাচ্ছে ততক্ষণ বসে থাকবি। ধ্যাৎ, আমি পারবো না, তুই থাক, আমি গেলাম। এই বলে হিয়া নূরকে ছেড়ে উঠে চলে যেতে গেলে নূর তাড়াহুড়ো করে বলে উঠল। হিয়া দাঁড়া, আমি যাব। এই বলে নূর হিয়া দুজনেই হাঁটা ধরলো। চুপি চুপি মাহিরের পাশ দিয়ে যাওয়ার হোঁচট খেয়ে পা পেঁচিয়ে মাহিরের সামনে পড়ে যেতে গেলে মাহির নূরকে ধরে ফেললো। মাহির রাগী কণ্ঠে বলে উঠল। দেখে শুনে হাঁটতে পারো না নূর? এখনই তো পড়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বুঝি না, তুমি যখনই আমার সামনে দিয়ে যাও তখনই করো কেন? ওয়াই? স্যার আসলে আমি খেয়াল করিনি, সরি। নূরের এমন শুকিয়ে যাওয়া মুখটা দেখে মাহিরের মায়া হলো। মাহির আর কিছু বলল না নূরকে। মাহির নরম সুরে বলল নূরকে। ইটস ওকে, পরের বার থেকে যেন এমন ভুল না হয় আর। দেখে শুনে হাঁটবে, ওকে? ওকে। ঠিক আছে, যাও এবার। নূর হিয়া দুজনেই চলে গেল। কলেজে ক্লাস শেষে নূর ভয়ে ভয়ে মাহিরের অফিস রুমে আসলো। কি শাস্তি দিতে পারে তা ভেবে ভেবে নূরের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাহিরের অফিস রুমের সামনে এসে নূর দাঁড়িয়ে আছে, ভয়ে ঢুকতে পারছে না। ভিতরে উঁকি দিয়ে দেখলো মাহির ল্যাপটপে কী যেন করছে। ভিতরে ঢুকবো কিভাবে নূর তাই ভাবছে। নূরের ভাবনার মাঝে মাহির ওকে বলে উঠল। নূর, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আস্তে ধীরে মাহিরের অফিস রুমে প্রবেশ করলো নূর। মাহির ওকে ইশারা করে বসতে বলল। নূর মাহিরের সামনে চেয়ারে সামনাসামনি বসলো। মাহির নূরকে বলল। তোমার শাস্তি ভাবা হয়ে গেছে আমার। কি শাস্তি? তোমার শাস্তি হচ্ছে, আজ থেকে 1 মাস তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। কলেজ শেষে তুমি আমার আশেপাশে থাকবে, আমার যাবতীয় কাজগুলো তুমি করে দিবে। যেমন ধরো কফি বানানো, আমার ফাইল এগিয়ে দেওয়া, আমার জিনিসপত্র এনে দেওয়া, এগুলাই। স্যার, আমি আর অ্যাসিস্ট্যান্ট? নূর মনে মনে বলল। তাও আবার এই বোম্বাই মরিচের অ্যাসিস্ট্যান্ট? কখনোই না, ইম্পসিবল। নূরের ভাবনার মাঝে মাহির ওকে বলে উঠল। ইম্পসিবলকে পসিবল করতে হবে মিস নূর। নূর মনে মনে আবারও বলল। এই রে, উনি তো দেখি মনের কথা পড়তে পারে। নূরের ভাবনার মাঝে মাহির আবারও বলে উঠল। কি হলো নূর, কি ভাবছো তুমি? নূর ইতস্তত করে বলে উঠল মাহিরকে। আসলে স্যার, কলেজের শেষে আমার 2টা টিউশনি আছে, ওগুলোর কি হবে? ওগুলো শেষ করে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হয়, না হলে প্রবলেম হয়। মাহির কিছু একটা ভেবে বলে উঠল নূরকে। ওকে, নো প্রবলেম। তুমি যে টিউশনি 2টা করতে, ওই 2টার টাকা আমি দিব। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে, ওকে? আর তুমি যেই টাইমে বাসায় ফিরতে, ওই টাইমে বাসায় ফিরবে, নো প্রবলেম। আর তোমার ডায়েরি তুমি 2 দিন পর পেয়ে যাবা। আর তোমার পানিশমেন্ট আজ থেকে, এখন থেকে শুরু হলো। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকালো। মাহির মুচকি হাসলো। মুচকি হেসে নূরকে বলল। যাও, আমার জন্য কফি নিয়ে এসো, ক্যান্টিন থেকে ব্ল্যাক কফি সুগার ছাড়া। মনে রাখবে আমি ব্ল্যাক কফি খাই। নূর মাথা নেড়ে কফি আনতে চলে গেল ক্যান্টিনে। আর মাহির নিজ মনে বলতে লাগলো। নূর পাখি, তোমাকে নিজের কাছে রাখলাম নাকি শাস্তি দিলাম নিজেও জানতে পারলাম না। কি জাদু করলে বলো তো তুমি আমাকে? তোমার হরিণী টানা টানা 2 চোখ যতবারই তাকাই, তোমার চোখের মায়ায় পড়ে যাই। ভেবেছিলাম কোনোদিন কারো প্রেমে কোনো মায়ায় পড়বো না আমি, কিন্তু তুমি তো তা হতে দিলে না। বারবার তোমার ওই হরিণী চোখ জোড়া টানছে আমাকে। কেন বলো তো? আমার কিছুদিন টাইম লাগবে নূর পাখি এটা বোঝার জন্য। এটা কি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা? মাহিরের ভাবনার মাঝে নূর কফি নিয়ে চলে আসলো। মাহিরের হাতে কফি দিল নূর। মাহির মুচকি হেসে কফি হাতে নিল। কফিতে এক চুমুক দিয়ে মাহির নূরের দিকে তাকালো। নূরের চোখে আছে যেটা ও সবসময় নিজের মাঝে চেপে রাখে। ওর চোখে মুখে আমি সবসময় কিছু একটা না পাওয়ার কষ্ট দেখতে পাই, কিন্তু নূরের কি কষ্ট থাকতে পারে? নাকি আমি একটু বেশি ভাবছি? মাহির কথাগুলো ভাবতে ভাবতে নূরকে জিজ্ঞেস করলো। মারা যাওয়ার পর আমার জীবন অপয়া, অলক্ষী, আর আমার জীবনে সুখ নামক জিনিসটাই যে নেই। নূরের ভাবনার মাঝে মাহির বলে উঠল। নূর। মাহিরের ডাক শুনে নূর হাসার চেষ্টা করে বলল। জি স্যার, আমার পরিবারে আম্মু, আব্বু, ছোট বোন আর আমি, আর কেউ নেই। মাহিরের কেমন একটা লাগলো নূরের কথা শুনে। পরিবারের কথা শুনে নূরের চোখে মুখে একটা কষ্টের ছাপ ফুটে উঠেছে। মনে হলো নূরের মনের মাঝে চাপা কষ্ট। মাহির আর কিচ্ছু বলল না নূরকে।
মাহির মনে মনে ভাবল, নূরের সম্পর্কে আমাকে সব জানতে হবে। আমার এমন কষ্ট লাগছে কেন নূরের চোখে কষ্ট দেখে? দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মাহিরের নূরের প্রতি অনুভূতিটা আগের থেকে 1000 গুণ বেড়ে গেছে। মাহির বুঝতে পারছে ও নূরকে ভালোবেসে ফেলেছে আস্তে আস্তে। আজকে নূর কলেজে আসেনি। মাহিরের কেমন অস্থির অস্থির লাগছে নূরকে দেখতে না পেয়ে। হিয়া আসছে কিন্তু নূর আসেনি। নূরের কি কিছু হলো? মাহির নিজ মনে বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে লাগলো। মাহির বুঝতে পারছে ও নূরকে ভালোবেসে ফেলেছে। তাহলে এমন ছটফট ছটফট অনুভূতি হচ্ছে কেন নূরকে দেখতে না পেয়ে? মাহিরের মধ্যে কেমন অস্থির অস্থির ফিলিং হচ্ছে। মাহির আর না পেরে ক্যান্টিনে হিয়াকে বসে থাকতে দেখে ও জিজ্ঞাসাই করে ফেলে। মাহির বলল হিয়াকে। আজকে তুমি একা কেন? তোমার বান্ধবী কই? হিয়া কারো কণ্ঠ শুনে সামনে তাকাতে মাহিরকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হিয়াকে একটা অবাক হলো। হিয়া মনে মনে ভাবলো, মাহির জিজ্ঞেস করছে নূরের কথা, অবাক করা বিষয়। হিয়া নিজের ভাবনাকে নিজের মধ্যে দমিয়ে রেখে মাহিরকে উল্টো প্রশ্ন করলো। কোন বান্ধবীর কথা বলছেন স্যার? নূরের কথা বলছি। আসলে স্যার, নূর অসুস্থ, ওই জন্যই আসতে পারিনি। মাহির চিন্তিত কণ্ঠে বলল, নূর অসুস্থ মানে নূরের কি হয়েছে? স্যার, আসলে আমি তেমন কিছু জানি না। নূরকে আজকে সকালে ফোন করেছিলাম কলেজে আসবে কি না তা জিজ্ঞাসা করার জন্য। তখনই নূর বলল ওর জ্বর, ও আসতে পারবে না। মাহির কিছু একটা ভেবে হিয়াকে বলল। তোমার কাছে নূরের নাম্বার আছে না? আমাকে দাও। হিয়া মাহিরকে নূরের নাম্বার দিল। মাহির নাম্বার নিয়ে ওইখান থেকে দ্রুত চলে গেল। মাহির অফিস রুমে এসে কিছুক্ষণ এই দিক থেকে ওই দিক পায়চারি করলো। তারপর নিজের চেয়ারে বসলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। তারপর চোখ খুলে আর কিছু না ভেবে সোজা নূরের নাম্বারে ডায়াল করলো। একবার রিং করতে করতে কেটে গেল। পরের বার ডায়াল করতেই 2 বার রিং করার পর নূর ফোন রিসিভ করলো। নূর বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? নূরের কণ্ঠ শুনে মাহিরের কেমন একটা লাগলো। একদিনে যেন নূরের মিষ্টি কণ্ঠটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। মাহিরের ভাবনার মাঝে নূর আবারও বলে উঠল, কে বলছেন? নূর, আমি মাহির। ও মাহির স্যার, আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? তুমি কেমন আছো সেটা বলো। নাম্বার কোথা থেকে যোগাযোগ করেছি সেটা পরের বিষয়। আমি ভালো আছি স্যার। ও তাই? তাহলে কলেজে আসোনি কেন আজকে? না, আসলে স্যার। নূর, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তোমার গলা শুনেই বোঝা যাচ্ছে তুমি কতটা অসুস্থ। আর মিথ্যা কথা না বলে এবার বলো, মেডিসিন খেয়েছো? না মানে এখনো খাইনি। তুমি এখনো মেডিসিন খাওনি কেন? ওয়াই অ্যান্সার মি নূর। মাহিরের কথা শুনে চুপ করে রইল নূর। ভয়ে কিছু বলতে পারছে না মাহিরকে। নূরের নীরবতা দেখে মাহির আবারও রাগী কণ্ঠে বলে উঠল, নূর, তুমি এভাবে চুপ করে আছো কেন? আর তোমার ফ্যামিলি বা কেমন তোমাকে এখন ওষুধ খাওয়ায়নি? মাহিরের মুখে ফ্যামিলির কথা শুনে নূরের ভিতরটা কেমন একটা আটকে উঠল। ও মনে মনে ভাবল, আব্বুর কখনো আমি কেমন আছি তা জিজ্ঞেস করার টাইমই নেই। আমাকে ওষুধ খাওয়াবে তা তো অনেক দূরের কথা। আর ছোট মা, তার কথা তো ছেড়েই দিলাম। আজকে জ্বরের মধ্যেও আমাকে সব কাজ করতে হচ্ছে। পরিবারের মানুষ আমি কেমন আছি তা কখনো জিজ্ঞেস করে না। আর মাহির স্যার বাইরে একজন হয়ে আমার খবর নিচ্ছে, কি অদ্ভুত। নূর একটা তাচ্ছিল্যের হাসি দিল। নূরের ভাবনায় মাহির আবারও বলে উঠল, নূর, তুমি আমার কথা শুনতে পারছো? আচ্ছা নূর, বলো না তোমার কি কোনো কষ্ট আছে? বলো না, আমি তোমার সকল কষ্ট দূর করার চেষ্টা করব। বলো না নূর, তোমার কি কষ্ট আছে? আমি সবসময় কিছু একটা যন্ত্রণা, চাপা কষ্ট দেখতে পাই। নূর ইতস্তত করে বলল, আমার কি কষ্ট থাকবে স্যার? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওকে, তুমি বলবে না তো? ঠিক আছে, আমি নিজেই জেনে নিব। তার আগে একটা কথা, খাবারকে মেডিসিন নিয়ে আমাকে 5 মিনিটের মধ্যে ফোন দিয়ে জানাবে। নয়তো আমি নিজে তোমার বাসায় এসে মেডিসিন খাওয়াবো তোমাকে। মাইন্ড ইট। রেগে মাহির ফোন কেটে দিল। রাগে মাহিরের চোখ মুখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে। আর ওইদিকে নূর মাহিরের এমন কথায় নূর হতভম্ব হয়ে গেল। নূর বুঝতে পারছে না হঠাৎ মাহির এমন কেন করলো। হঠাৎ মাহিরের কি হলো যে ও নূরকে নিয়ে এত কনসাসকে। নূর যখন নিজের ভাবনায় ব্যস্ত তখন নূরের ফোনে হিয়ার কল আসলো। নূর রিসিভ করে হ্যালো বলার চোখ থেকে অঝোর ধারায় পানি, চোখের পানি বাঁধ মানছে না। অন্যদিকে মাহির নূরের ডায়েরি হাতে নিয়ে বসে আছে। পড়বে কি পড়বে না তাই ভাবছে। একবার পড়বে ভেবে মনকে স্থির করলো, পরে আবার নূরের পারমিশন ছাড়া নূরের ডায়েরি পড়া ঠিক হবে না। নিজের মাঝে ধীরতা কাজ করছে।
মাহির মনকে স্থির করে নিজ মনে বলল, না, আমাকে নূরের সম্পর্কে জানতে হলে নূরের ডায়েরি পড়তেই হবে। না হলে আমি নূরের কষ্ট কিভাবে দূর করব? আমি যে নূরকে ভালোবেসে ফেলেছি। নূরের জীবনের সকল দুঃখ দূর করার দায়িত্ব আমার। নূরের জীবন থেকে আমি সকল কষ্ট মুছে দিব। মাহির আর কিছু না ভেবে নূরের ডায়েরি খুলল। নূরের ডায়েরি খুলতেই প্রথমে নূরজাহান নামটা চোখে পড়ল। মায়ের মুচকি হেসে নামটার উপর আলতো করে হাত বোলালো। তারপর পৃষ্ঠা উল্টিয়ে মাহির পড়া শুরু করলো। নূরের জীবনের কিছু অংশ যা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, তাই ডায়েরির সাথে শেয়ার করি। আমার মায়ের দেওয়া ডায়েরি, ছোটবেলায় জন্মদিনের ডায়েরিটা আম্মু হাতে দিয়ে বলেছিল, যা ভালো লাগবে তোর, যা মনে আসবে তাই লিখবি ডায়েরিটাতে। তখন অতটাও আম্মুর কথার গুরুত্ব দিতাম না, তবে আম্মুর দেওয়া আমাকে প্রথম উপহার এবং শেষ উপহারও ছিল এই ডায়েরিটা, যেটা আমি আজও সামলে রেখেছি। ভাবছি মায়ের দেওয়া স্মৃতিতে নিজের জীবনের প্রতিটা কথা শেয়ার করব। নিজের চেপে রাখা কষ্টময় অনুভূতিগুলো ডায়েরির সাথে শেয়ার করব। এইটুকু পড়ে মাহির বুঝতে পারলো নূরের জীবনে সত্যি কষ্ট আছে। মাহিরের ভেতরটা কেমন একটা লাগলো। মাহির আর কিছু না ভেবে আবারও পড়া শুরু করলো। আমি নাকি দেখতে নূরের মতো হয়েছিলাম, তাই মা বাবা ভালোবেসে নূরের সাথে মিলিয়ে রেখেছিল নূরজাহান। ছোটবেলায় প্রচুর হাসতাম আমি, আব্বুর সাথে দৌড়ে দৌড়ে খেলা করতাম। আব্বু দৌড়াতো আমার পিছে আর আমি আম্মুর পিছনে গিয়ে লুকিয়ে পড়তাম, যেন আব্বু আমাকে ধরতে না পারে। আব্বু যখন আমাকে ধরার জন্য এই দিক ওই দিক দৌড়াতো, আমি তখন খিলখিল করে হাসতাম। তখন আমি অনেকটা ছোট, আমার বয়স 3 বছর। আব্বু আম্মু আর আমি কত সুন্দর আমাদের দিনগুলো কাটছিল। আব্বু আম্মুকে অনেক ভালোবাসতো। হঠাৎ একটা দুর্ঘটনা আমার জীবন পুরোপুরি বদলে দিল। আমি আব্বু আম্মু 3 জন মিলে পিকনিকে গিয়েছিলাম। আসার পথে একটা মালবাহী ট্রাক আমাদের গাড়িতে মেরে দেয়, আর তখনই আম্মু আমাদের ছেড়ে চলে যায়। আমি আর আব্বু বেঁচে গেলাম। আমি তখন কেন বেঁচে গেলাম তা নিয়ে ভীষণ আফসোস হয় আমার। তখন যদি আম্মুর সাথে আমিও ওই দূর আকাশের তারা হয়ে যেতাম, তাহলে হয়তো আমাকে এমন দুঃখময় জীবন কাটাতে হতো না। আব্বু আমার কথা ভুলেই গেছে আম্মু মারা যাওয়ার পর। তার যে ছোট্ট একটা মেয়ে আছে, সে কেমন আছে সেটাই পর্যন্ত ভুলে গেছে। তারপর এলো আমার জীবনে ছোট মা, আব্বুর দ্বিতীয় স্ত্রী। তার প্রতিটা মুহূর্তে আমাকে অপয়া অলক্ষী ডাকা, সারাদিন কাজ করেও তার কথা শোনা একমাত্র অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। সারাদিন কাজ করে সবাই খাওয়ার পর যা থাকে তাই আমার একমাত্র খাবার। প্রতিদিনের রুটিন হয়ে গেছে এসব আমার। এইটুকু পড়ার পর মাহির থামলো। মাহির কখনো ভাবতে পারেনি নূরের এই মায়াবী চেহারার আড়ালে এতটা কষ্ট লুকায়িত আছে। মাহিরের চোখের কোণে পানি এসে জমাট বেঁধেছে। মাহিরের মাথায় যন্ত্রণা করছে। মাহির ক্যান্টিন থেকে 1 কাপ গ্রিন টি এনে এক চুমুক দিল। তারপর আবারও পড়লো নূরের জীবনের প্রতিটা কষ্টময় মুহূর্ত ডায়েরিতে লেখা আছে যেটা। তারপরে শেষের দিকে পড়ার সময় মাহিরের চোখে মুখে মুচকি হাসি ফুটে ওঠে, কারণ শেষের দিকে মাহিরকে নিয়ে লেখা। নূর লিখলো, আমাদের কলেজে একটা রাগী স্যার এসেছে আজকে, নাম মাহির খান। সে খুবই রাগী, বোম্বাই মরিচ একটা। মাহিরের সাথে ধাক্কা খাওয়া নিয়ে সব লেখা আছে। মাহির ডায়েরি বন্ধ করলো পড়া শেষে। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো চেয়ারের সাথে হেলান দিয়ে। তারপর ফট করে চোখ খুলে নিজে নিজে বলল মাহির, নূর পাখি, আমি তোমাকে আমার সুখ রাজ্যে নিয়ে আসবো। আর কয়েকটা দিন অপেক্ষা করো তুমি। এমন সুখ ভালোবাসা দিব তোমাকে যে তুমি অতীতের সকল কষ্ট ভুলে যাবে। আমার এই বুকের পাঁজরে রাখবো তোমাকে, আর কোনো কষ্ট পেতে দিব না আমি তোমাকে। মাহির এই বলে মুচকি হাসলো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। নূরের প্রতি মাহিরের ভালোবাসা এই 2 মাসে দ্বিগুণ বেড়েছে। নূরকে এক পলক না দেখলে পারে না। নূর ও মাহিরের প্রতি দুর্বল হয়ে গেছে। নূর বুঝতে পারছে যে মাহির ওকে ভালোবাসে। হিয়ার কথাটাই সত্যি। শুধু ভালোবাসে বললে ভুল হবে, পাগলের মতো ভালোবাসে। নূরের অনেক কেয়ার করে। নূরকে প্রতিদিন এইটা একটা শাস্তি, ওইটা একটা শাস্তি এই বলে বলে নূরের যত্ন করে। নূরকে ঠিক মতো খাওয়ায়। নূর বুঝতে পারে মাহিরের নূরের প্রতি ভালোবাসাটা অন্যরকম, যেটা সবসময় মাহির রাগ আর ধমকের মধ্যে দিয়ে প্রকাশ করে। মাহির আসার পর নূরের জীবনে অনেক পরিবর্তন এসেছে, সেটা নূর খেয়াল করেছে। নূরের এখন আর আগের মতো মন খারাপ থাকে না। মাহির ওকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করে। নূর এখন মাহিরের সাথে রাতেও ফোনে কথা বলে, মধ্যরাত পর্যন্ত গল্প করে, তারপর দুজনেই ঘুমিয়ে যায়।
তবে ওরা একে অপরকে ভালোবাসে সেটা কেউ কাউকে বলেনি এখনো। আজকে রাতেও নূর মাহির কথা বলেছে। নূর এখন মাহিরের সাথে অনেকটা ফ্রি মাইন্ডের হয়ে গেছে। মাহির নূরকে বলল, নূর, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন স্যার, কি বলবেন? নূর, তোমার আমাকে কেমন লাগে? একজন ছেলে হিসেবে আপনি ভালোই, তবে আপনি তবে আমি লাল বোম্বাই মরিচের মতো ঝাল। এত রাগ কোথা থেকে আসে আমি বুঝতে পারি না, সত্যি বলছি। কি বললে তুমি? আমি বোম্বাই মরিচ? তো আপনি বোম্বাই মরিচ না তো কি স্যার? কথায় কথায় এত রেগে যান কেন আপনি? কি করব, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। স্যার রাগ কন্ট্রোল করা শিখুন, না হলে বিয়ে করলে আপনার বউ বাসায় আর থাকবে না, বউ পালিয়ে যাবে। কি কি বললে নূর তুমি? আসলে আমি থাক, আর কিছু বলতে হবে না, আমার কথা শোনো। কালকে রেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, নূর পাখি, কালকে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, যেটা তোমার কল্পনার বাইরে। রেডি থেকো নূর পাখি। তারপর দিন সকালে নূর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে গেলে ওর ছোট মা ওকে আটকে দিয়ে বলে, নূর, তুই আজকে কলেজ যাস না, আসলে আজকে আমার অনেক কাজ আছে। আজকে কি মেহমান আসবে ছোট মা? আসবে। নূরমা, তুই এবার রুমে যা। নূর আর কিছু না বলে রুমে গেল। নূর খানিকটা অবাক হলো ওর ছোট মায়ের ব্যবহারে, কারণ ওর ছোট মা আজ পর্যন্ত ওর সাথে এমন নরম সুরে কখনোই কথা বলেনি। এমন পরিবর্তন হঠাৎ নূর অনেকটা চমকালো, কিন্তু নূর বুঝতে পারলো না মেহমান কারা। নূর রান্নাঘরে গেল ওর ছোট মায়ের কাজে হেল্প করার জন্য। নূর রান্নাঘরে যেতে নূরের ছোট মা নূরকে বলল, ও মা, তুই কেন আসলি? কেন নূর? আমি করতে পারবো সব কাজ। তুই গিয়ে রুমে বস, তোর কিছুই করতে হবে না। কি বলছো ছোট মা? কোনো কথা শুনতে চাই না নূর, তুই এখন রুমে যাবি। নূর আর কিছু না বলে রুমে চলে গেল। নূর ছোট মায়ের এমন ব্যবহারে মানে বুঝতে পারলো না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। নূরের ছোট মা ওকে কোনো কাজ করতে দেয়নি। নূর রুমে বসে ভাবছিল ওর ছোট মায়ের হলো কি হঠাৎ। তখনই নূরের ছোট মা হাতে একটা প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। নূর কিছু বলার আগেই নূরের ছোট মা প্যাকেট থেকে একটা শাড়ি আর কিছু জুয়েলারি বের করে নূরকে দেখিয়ে বলল, নূর, শাড়ি আর জুয়েলারিগুলো কেমন? খুবই সুন্দর, কিন্তু এগুলো কার জন্য? তোর জন্য। আমার জন্য মানে? তুই এখন এগুলো পরে সাজবি, আমি পরিয়ে দেব তোকে। কিন্তু আমি এগুলো কেন পরবো? সব পরে বলবো। নূরকে কিছু বলতে না দিয়ে নূরের ছোট মা নূরকে গোলাপি রঙের শাড়িটা পরিয়ে দিল। জুয়েলারিগুলো সুন্দর করে পরিয়ে দিল, হালকা করে সাজিয়ে দিল নূরকে। নূর কিছু বলতেই পারছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। ফর্সা শরীরে শাড়িটা বেশ মানিয়েছে। নূর প্রথমবার আজকে শাড়ি পরলো। নূরকে সাজানো শেষে নূরের ছোট মা ওর দিকে ভালোভাবে তাকিয়ে নূরকে বলল, মাশাল্লাহ নূর, তোকে অনেক সুন্দর লাগছে। নূর, আমি গেলাম, নাস্তা সবগুলো গুছিয়ে রাখি, সব মেহমান একটু পরে এসেই পড়বে। আমি ইলমাকে পাঠালে তুই ইলমার সাথে চলে আসিস ড্রয়িং রুমে, কেমন? আর কোনো প্রশ্ন নাই, কেমন? তুই সব একটু করে বুঝতে পারবি। তোর বান্ধবী হিয়া এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, আমি হিয়াকে পাঠাচ্ছি, কেমন, তোর রুমে। এই বলে নূরের ছোট মা চলে গেল ড্রয়িং রুমে, রান্নাঘরের দিকে। নূর কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে তাকিয়ে সব দেখছে। নূর মনে মনে ভাবলো, হিয়া এসেছে, তাও আবার আমাকে না জানিয়ে। কিন্তু কেন এসেছে হিয়া? উফ, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমার সাথে সকাল থেকে। ছোট মায়ের এমন ব্যবহার, এমন নরম সুরে কথাবার্তা, আমাকে শাড়ি পরানো, হিয়ার এখানে আসা, সব যেন জটলা পাকিয়ে যাচ্ছে। নূরের ভাবনার মাঝে হিয়া নূরের রুমে ঢুকলো। হিয়া দাঁত বের করে ভ্যাটকানো একটা হাসি দিয়ে নূরকে বলল। কেমন আছিস নূর? নূর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল হিয়াকে, আমার কথা ছাড়। আরে নূর, তোকে শাড়ি পরে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। নূর, সত্যি বলছি, আমি ছেলে হলে তোকে বিয়ে করে ফেলতাম। তোকে দেখে তো আজকে একজনের মাথা খারাপই হয়ে যাবে। ইস, কি বলছিস তুই এসব আবোল তাবোল? ছাড়, তুই বুঝবি না। হিয়ার কথা বলার মাঝেই হিয়ার ফোন বেজে উঠল। হিয়া কারো একটার সাথে কিছু বলে ফোন রেখে মুচকি হাসলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নূর, চল
তোকে ড্রয়িং রুমে নিয়ে যাই, ওরা এসে গেছে। কারা এসে গেছে? তোর শ্বশুর গোষ্ঠী। আমার বলল। নূর পাখি, তোমাকে শাড়িতে কি যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। বিয়ের পর আমি নিজের হাতে তোমাকে শাড়ি পরাবো। এই বলে মাহির স্বাভাবিক হয়ে দাঁড়ালো। নূরের উদ্দেশ্যে বলল। নূর, আমার দিকে তাকাও। নূর লজ্জায় মাহিরের দিকে তাকাতে পারছে না। নূর মাহিরের গলা শুনে মাহিরের দিকে তাকালো। মাহির এবার সিরিয়াসভাবে নূরের পায়ের সামনে এক হাঁটু ভাঁজ করে নূরের দিকে এক হাত বাড়িয়ে বলল। নূর পাখি, আই লাভ ইউ। তোমাকে অনেক ভালোবাসি। ভেবেছিলাম কখনো কারো প্রেমে পড়বো না আমি, কিন্তু প্রথম যেদিন আমি কলেজে ঢুকি তখনই তোমার সাথে ধাক্কা খেয়েছিলাম। তখন থেকে তোমার ওই মায়াবী চোখ দুটো আমার মনে ভালোবাসা সঞ্চার করেছিল। তখন থেকে তোমাকে এক পলক দেখতে না পেলে আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে যেত। তোমাকে এক পলক দেখার জন্য এই মনটা ছটফট করতো। ঠিক তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নূর পাখি, তোমার জীবনের প্রতিটা দিন কিভাবে কেটেছে আমি সব জানি। তোমার জীবনের প্রতিটা দুঃখময় যন্ত্রণার কথা আমি জানি। আমি তোমার চোখে সবসময় একটা চাপা কষ্ট দেখতে পাই। তোমাকে সেদিন বলেছিলাম তোমার কষ্টগুলো আমাকে বলার জন্য। তুমি সেদিন কিছুই বলনি, তাই আমি নিজেই জেনে নিব বলেছিলাম। সরি নূর পাখি, তোমাকে না বলে সেদিন তোমার ডায়েরিটা আমি পড়েছিলাম। সেদিন ডায়েরি না পড়লে হয়তো তোমার চাপা যন্ত্রণাময় কষ্টের কথা জানতে পারতাম না। সেদিন থেকে মনে মনে নিজের কাছে নিজেকে কথা দিয়েছিলাম তোমাকে আমার সুখ রাজ্যের রানী বানাবো। তোমার সব সুখ দুঃখ সব সুখ তোমার সব দুঃখ তোমার সব দুঃখ সব সুখ আজ থেকে আমার। নূর, এর আগে ইংলিশ স্যারকে তোমার জীবনসঙ্গী বানাবে নূর। নূর পাখি, উইল ইউ ম্যারি মি? নূরের চোখের কোণে পানি এসে গেছে মাহিরের কথা শুনে। চোখের কোণে পানি চিকচিক করছে মাহিরের কথা শুনে। নূর অনেক কষ্টে বলে উঠল। ইয়েস। বলে মাহিরের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। মাহির উঠে দাঁড়িয়ে দুই হাত মেলে দিল। নূর মাহিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফোপাতে ফোপাতে মাহিরকে বলল নূর। আমি কখনো ভাবতে পারিনি আমার জন্য কেউ এক বুক ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি তাকে জড়িয়ে ধরবো। কখনো ভাবিনি কেউ এক মুঠো সুখ নিয়ে আমার জীবনে আসবে, আমার জীবন সুখের আলোর দেখা দিবে। আমিও আপনাকে ভালোবাসি মাহির স্যার। মাহির মুচকিয়ে হাসলো। তারপর নূরকে বলল। চলো এবার ড্রয়িং রুমে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আংটি পরাতে হবে তো নাকি? নূর মাহির দুজনেই ড্রয়িং রুমে আসলো। মাহির নূরকে আংটি পরিয়ে দিল। নূরের বাবা এসে নূরের হাতে একটা আংটি দিয়ে মাহিরকে পরিয়ে দিতে বলল। নূর কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে মাহিরকে আংটি পরিয়ে দিল। নূর যেন আজকে ওর ছোটবেলার সেই বাবাকে আবার ফিরে পেল। আর নূরের ছোট মায়ের এত পরিবর্তন, নূরের প্রতি ভালোবাসা দেখে নূরের খুব ভালো লাগছে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। নূর মাহিরের বিয়ে হলো আজকে ধুমধাম করে। নূরকে বিদায় দেওয়ার সময় নূরের বাবা নূরের হাত ধরে কান্না করতে করতে বলল। নূর, মা, আমাকে ক্ষমা করে দিস। তোর প্রতি এত এত অন্যায়, হয়তো তোর কাছে আমি ক্ষমার যোগ্য না, তবুও সবশেষে বলবো, পারলে তোর এই বাবাকে ক্ষমা করে দিস। নূরের সৎমাও নূরের কাছে ক্ষমা চাইল নূরের প্রতি করা সকল অন্যায়ের জন্য। নূর শুধু ওদের জড়িয়ে ধরে কেঁদেছে, কিছুই বলতে পারেনি। বাসর ঘরে নূর লাল শাড়ি পরা অবস্থায় ঘোমটা দিয়ে বসে আছে। মাহির এসে নূরের ঘোমটা তুলে নূরের কপালে একটা চুমু দিল। তারপর নূরকে বলল। নূর পাখি, চাঁদ দেখবে? আজকে আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। চলো আজকে রাতটা আমরা চাঁদের সাথে কাটাই। মাহির নূরকে কোলে নিয়ে ছাদে আসলো। মাহির নূরকে বলল। নূর পাখি, গান শুনবে? নূর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মাহির মুচকি হেসে গাইতে লাগলো। হ, এক পলকে পড়ে নিয়েছি তোমার চোখের ভাষা। হৃদয় ছুঁয়ে বুঝে নিয়েছি মনে কি বেঁধেছে বাসা। হ, এক পলকে পড়ে নিয়েছি তোমার চোখের ভাষা। হৃদয় ছুঁয়ে বুঝে নিয়েছি মনে কি বেঁধেছে বাসা। জনম জনম রবে আমার এই ভালোবাসা। এক পলকে বদলে গেল আমার সবই। মন আকাশে উঠল হেসে প্রণয় রবি। আমি তোমাকে ভালোবাসি নূর পাখি, লাভ ইউ। লাভ ইউ টু। আমিও আপনাকে ভালোবাসি।